স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মনসব ও জায়গির প্রথার মধ্যে পার্থক্য কি তা নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, মনসবদারি প্রথা কি বা জায়গির প্রথা কি এ নিয়ে আমরা কিন্তু আগেও আলোচনা করেছি। আজকে আমরা কি আলোচনা করব, এই দুটো প্রথার মধ্যে পার্থক্য কি তা নিয়ে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় মনসবদারি প্রথা, এখানে মনসবদারি স্পেলিংটা একটু গন্ডগোল আছে, একটু দেখে নিও। তো দেখো, মনসবদারি প্রথার ক্ষেত্রে বলা যায় যে মনসব শব্দের অর্থ হলো কি পদমর্যাদা বা পদবি। ঠিক আছে, অর্থাৎ র্যাঙ্ক বা পজিশন। ঠিক আছে, মনসবদার যে প্রথা, সেখানে মনসবদার বলতে কাকে বোঝায়? পজিশনকে বা পদমর্যাদাকে বোঝায়, যেখানে বিভিন্ন মনসবদাররা থাকতো। ঠিক আছে, তো মুঘল সম্রাট আকবরের সময়কালে এই মনসবদারি প্রথার চালু হয়েছিল, এটা আমরা আলোচনাও করেছি। তারপরে বলা যায় যে মনসবদার হলেন সামরিক ও প্রশাসনিক আধিকারিক। ঠিক আছে, যাদের নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখার দায়িত্ব থাকতো। তো মনসবদার, যারা যে মনসবদাররা থাকতো তাদের কি দায়িত্ব ছিল? তাদের দায়িত্ব ছিল যে নিজেদের র্যাঙ্ক বা নিজেদের পজিশন অনুযায়ী তাদেরকে কি রাখতে হতো? সৈন্য রাখতে হতো। ঠিক আছে, সুতরাং এদিক থেকে বলা যায় যে তারা হলো সামরিক ও প্রশাসনিক আধিকারিক। ঠিক আছে, যাদের কি করতে হতো? নির্দিষ্ট পরিমাণ সৈন্য রাখতে হতো। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে প্রত্যেক মনসবদারকে একটি সংখ্যা জাট ও সাওয়ার দ্বারা চিহ্নিত করা হতো, যেমন 500 জাট, 200 সাওয়ার ইত্যাদি। ঠিক আছে, তো জাট ও সাওয়ার কি, এটা নিয়েও আমরা আলোচনা করেছি যে মনসবদারদের তাদের সাওয়ার রাখতে হতো। ঠিক আছে, নিজেদের জাট মর্যাদা অনুযায়ী তাদেরকে সাওয়ার রাখতে হতো। তো মনসব ছিল আসলে একটি সামরিক ও প্রশাসনিক পদমর্যাদা, জমির মালিকানা নয়। ঠিক আছে, এই যে মনসবদারি ব্যবস্থা, এই মনসবদারি ব্যবস্থায় যে একাধিক মনসবদাররা থাকতেন তাদেরকে নির্দিষ্ট পরিমাণে সৈন্য রাখতে হতো। ঠিক আছে, এই মনসবদারি প্রথা প্রকৃতপক্ষে যদি আমরা বলতে চাই তাহলে এই মনসবদারি প্রথা হলো সামরিক ও প্রশাসনিক এক পদমর্যাদা, কোনো জমির মালিকানা নাই। ঠিক আছে, তো এরা সামরিক ও প্রশাসনিক। অন্যদিকে বলা যায় যে জাগির প্রথার ক্ষেত্রে বলা যায় যে জাগির বলতে বোঝাতো আয় ভাগের জন্য দেওয়া জমি বা তার রাজস্বের অধিকার। ঠিক আছে, তো সম্রাট অনেক সময় মনসবদার বা অন্যান্য আমলাদের বেতন হিসেবে জমির রাজস্ব আদায়ের অধিকার দিতেন, সেটাকে জাগির বলা হয় বা জাগির বলা হয়। তো জায়গির বলতে কি বোঝায়? যখন কোনো প্রশাসনিক অধিকারকে তার বেতন পূর্তির জন্য যে পরিমাণ জমি দেওয়া হয়, সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে বলা হতো কি? জাগির। তারা সেই জমি থেকে রাজস্ব আদায় করে নিজেদের যে বেতন, সেই বেতনটা কি করতো? ভরাট করতো। ঠিক আছে, তো এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় কি? জাগির। অন্যদিকে মনসবদারি প্রথা কাকে বলা হয়? যেখানে একজন মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ বা তার জাট মর্যাদা অনুযায়ী কি রাখতে হতো? সাওয়ার রাখতে হতো বা সেনাবাহিনী রাখতে হতো, সৈন্য রাখতে হতো, সেই ব্যবস্থাকে আবার কি বলা হয়? মনসবদার। ঠিক আছে, তো জাগিরদার বা জাগিরদার জমির মালিক হতো না। ঠিক আছে, কেবল রাজস্ব আদায় করার অধিকার পেত। তো একজন জাগিরদারকে যে পরিমাণ জমি দেওয়া হতো তার বেতনের জন্য বা তার বেতনের পরিবর্তে জমি দেওয়া হতো, সেই জমি থেকে রাজস্ব কালেক্ট করে তারা নিজেদের যে বেতন, সেই বেতনটা পূর্তি করতো। ঠিক আছে, কিন্তু তাদেরকে যে জমি দেওয়া হচ্ছে সেই জমির কিন্তু তারা মালিকানা ভোগ করতো না। ঠিক আছে, তারা নির্দিষ্ট সময়ের জন্য সেই জমি থেকে কেবলমাত্র রাজস্বই কালেক্ট করতো। ঠিক আছে, তো এই জমি সাধারণত সাময়িকভাবে দেওয়া হতো এবং সম্রাট যে কোনো সময় তা ফিরিয়ে নিতে পারতেন। ঠিক আছে, তো সম্রাটই ছিল এই জমির প্রকৃত মালিকানা বা সম্রাটের কাছেই থাকতো এই জমির প্রকৃত মালিকানা, এবং সম্রাট চাইলে সেই জমি তিনি আবার ফিরিয়ে নিতেও পারতেন। সুতরাং এই যে মনসবদারি ব্যবস্থার ক্ষেত্রে বলা যায় যে
যে ব্যবস্থায় একজন মানসবদারকে তার যে জাত বা তার পদমর্যাদা অনুযায়ী সৈন্যবাহিনী রাখতে হতো। এই যে প্রথা, এই প্রথাকে বলা হতো কি মনসবদারি প্রথা। মনসবদারকেও জমি দেওয়া হতো, কিন্তু সেই জমি থেকে তিনি একদিকে নিজের বেতন কাটাতো, ঠিক আছে, সেই জমি থেকে তিনি যে পরিমাণ রাজস্ব পেতেন সেই পরিমাণ রাজস্ব থেকে তিনি এক অংশ নিজের বেতন হিসেবে কাটাতেন। তারপরে আর এক অংশ তিনি সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য ব্যয় করতেন, এবং বাকি যে রাজস্বের পরিমাণ সেই রাজস্বের পরিমাণ তিনি সম্রাটকে দিতেন। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে বলা হয় কি মানসবদারি প্রথা। অন্যদিকে জাগির প্রথা বলতে বা জাগিরদার বলতে কি বোঝা যায়, যে যে যখন বা যে ব্যবস্থায় বলা যায় যে সম্রাট কোনো আমলাকে বা কোনো প্রশাসনিক অধিকারকে তাদের বেতনের পরিবর্তে জমি দিয়ে দিতেন এবং জমির রাজস্ব তারা বেতন হিসেবে গ্রহণ করতেন, সেই যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে আবার বলা হতো কি জাগির। ঠিক আছে, তো সুতরাং এই যে মানসবদার ও জাগির প্রথার মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। তো এই ছিল স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা এখানে কোর্স ফিটা দেখতেই পাচ্ছ। তো আজকের আলোচনার ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।